হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সুপ্রদীপ স্যার। অলরেডি আমরা যেগুলো মুখস্থ করার জিনিস আছে সেমিস্টার 3 কেমিস্ট্রির জন্য, যেমন পি ব্লক, পলিমার, কোলয়েড, সেই জিনিসগুলো অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। তো এখন আমরা যেগুলো কনসেপচুয়াল চ্যাপ্টার আছে, যেমন সলিউশন অর দ্রবণ, হ্যালো অ্যালকেনস, হ্যালো অ্যারিনস অ্যান্ড অ্যালকোহল, ফেনল, ইথার, এগুলো নিয়ে ডিসকাস করব। তাহলে বেশি টাইম না নিয়ে চলো চটপট শুরু করা যাক। তো ফার্স্টে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে দ্রবণের প্রকারভেদ। দ্রবণের প্রকারভেদে কি কি থাকবে? প্রথম এই একটা হবে দ্রাব আর একটা হবে দ্রাবক, একটা হবে সলিউট আর একটা সলভেন্ট। তাহলে সলিউট কাকে বলে, সলভেন্ট কাকে বলে, আমি একটু ফাস্ট বলবো অবশ্যই, কারণ কম টাইমের মধ্যে আমাদেরকে শেষ করতে হবে জিনিসগুলো। কারো যদি স্লো করার দরকার হয় স্পিডটা কমিয়ে নেবে, অ্যান্ড কারো যদি আরো ফাস্ট শোনার ইচ্ছে থাকে তাহলে তোমরা স্পিডটা অ্যাডজাস্ট করে নিও। এইটা একটু আমার সঙ্গে কোঅপারেট তোমরা করো। তাহলে আমি এখানে বিশেষ কিছু এক্সপ্লেনেশন বা বিশেষ কিছু জায়গাতে যাব না, আমি জাস্ট রিভাইজ করব অ্যান্ড সাজেস্টিভ যে কোন জায়গাগুলো তোমাদের ভালোভাবে দেখে যেতে হবে পরীক্ষা দেওয়ার আগে। তো দ্রবণ তিন ধরনের হয়, অ্যান্ড দ্রবণের যে প্রকারভেদ হয় সেটা দ্রাবকের ওপর নির্ভর করে, দ্রাবক অর সলভেন্টের ওপর নির্ভর করে, সলভেন্টের ওপর নির্ভর করে। সেই যদি দ্রাবক গ্যাস হয় তাহলে গ্যাসীয় দ্রবণ, যদি দ্রাবক তরল হয় তাহলে তরল দ্রবণ, এন্ড দ্রাবক যদি কঠিন হয় তাহলে কঠিন দ্রবণ। কেন গ্যাস মানে যেটা দ্রাবক বা সলভেন্ট হয় তার উপর নির্ভর করে? কারণ দ্রাবক অ্যান্ড দ্রাবকের, সলিউট অ্যান্ড সলভেন্টের যেটা ডিফারেন্স সেটাই হলো এটা, যে সলিউশন বা দ্রবণ তৈরি হওয়ার পর নিজের ভৌত অবস্থা হারিয়ে ফেলবে সেটা হবে দ্রাব অর সলিউট, আর যে নিজের ভৌত অবস্থা ধরে রাখবে বা সেম থাকবে, মানে যেমন একটা চিনি জল আমি করলাম, সেখানে জল আগেও তরল ছিল, অ্যান্ড যখন আমার শরবত তৈরি হয়ে গেছে তখনও ওটা তরলই আছে, কিন্তু চিনি আগে কঠিন ছিল, বাট কিন্তু সলিউশন বা দ্রবণ যখন তৈরি হয়েছে তখন সেটা জলের সঙ্গে মিশে তরল হয়ে গেছে। তাহলে এই যে ভৌত অবস্থার পরিবর্তন, তো যার ভৌত অবস্থার পরিবর্তন হচ্ছে তার কি হবে, সেটাকে আমরা দ্রাব অর সলিউট বলবো, আর যার ভৌত অবস্থা সেম থাকবে তাকে দ্রাবক অর সলভেন্ট বলবো। তো এখানে যে যে উদাহরণগুলো আছে, উদাহরণগুলো ইম্পর্টেন্ট, এই টেবিলটা একবার ভালো করে দেখে নেবে যে গ্যাস দ্রাবক কি হবে, এইগুলো পরপর আছে। তোমরা এগুলো ছোট থেকে মানে নিজেদের বুদ্ধি থেকে তো এগুলো বলতেই পারো, এগুলো মেনলি কমন জিনিস, এমন কিছু অন্য মুখস্থ করার আলাদা কোনো জিনিস নেই, বাট তাও যদি মনে হয় যে একবার করে মুখস্থ করতে হবে, মুখস্থ করে নিতে পারো। যেমন এর মধ্যে আমি বলে রাখি যে দ্রাবক গ্যাস আর দ্রাবক কঠিন, যেটা প্যালাডিয়াম হাইড্রোজেনের দ্রবণ, এটা বারবার কোয়েশ্চেনে আসতে থাকে। ওকে, তারপর ঘনত্ব প্রকাশ, এগুলো একদম তোমরা ক্লাস 11 থেকে পড়ে এসেছো। মোল ফ্র্যাকশন বা ওয়েট বাই ওয়েট পার্সেন্টেজ, সলিউটের বা দ্রাবকের কত পার্সেন্টেজ আছে, অ্যান্ড দ্রাবর কত পার্সেন্টেজ আছে অ্যান্ড দ্রাবকের পার্সেন্টেজ কত আছে, সলিউট বাই সলভেন্ট ইন্টু 100, সেটা ওয়েটের আকারে হতে পারে, ভলিউমের আকারে হতে পারে, অন্যভাবেও করা যেতে পারে। নেক্সট, তাহলে এইগুলো হলো। তারপরে নেক্সট যেটা আমাদের আসবে সেটা হচ্ছে ওয়েট বাই ভলিউমও হতে পারে, বাট আর মোল ফ্র্যাকশন জানো যে উপাদানের মানে এ বি দুটো আছে, এর মোল ধরো x1, এর মোল ধরো n1, এর মোল ধরো n2, তাহলে আমি যদি এর মোল ফ্র্যাকশন বের করতে চাই তাহলে n1 বাই n1 প্লাস n2, মানে যেটার আমি মোল ফ্র্যাকশন বের করতে চাইবো তার মোল বাই টোটাল মোল, এটাই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এখানে মেনলি আমাদের যে জিনিসগুলো কাজে লাগে সেটা হচ্ছে মোলারিটি অ্যান্ড মোলালিটি। মোলারিটি মানে কি, দ্রাবের মোল সংখ্যা বাই ওয়েট অফ ভলিউম অফ সলভেন্ট ইন লিটার। ওকে, অ্যান্ড মোলালিটি মানে কি, সেম দ্রাবের মোল সংখ্যা, বাট নিচে হচ্ছে দ্রাবকের ওজন ইন কেজি। দুটো জিনিস দেখবে, এটা হচ্ছে দ্রবণের আর এটা হচ্ছে দ্রাবকের। মোলারিটিতে কি হয়, মোলারিটিতে হয় দ্রবণের পুরো সলিউশনটার, বাট এখানে কিন্তু মোলালিটিতে শুধুমাত্র দ্রাবক অর সলভেন্টের ওয়েটটাই আমরা ক্যালকুলেট করি। এখানে আরেকটা জিনিস তোমাদের খুব কাজে লাগে, সেটা হচ্ছে নর্মালিটি, এন দিয়ে ডিনোট করা হয় নর্মালিটি। নর্মালিটির জন্য একটাই জিনিস এখন মনে রাখবে, মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। ওকে, এই এন ফ্যাক্টরটা কি, এন ফ্যাক্টরটা হচ্ছে অ্যাসিডের জন্য নাম্বার অফ H প্লাস, কতগুলো H প্লাস ও রিলিজ করতে পারবে। যেমন ধরো H3PO4 এর ক্ষেত্রে 3টে, H2SO4 এর ক্ষেত্রে 2টো, তাহলে ওদের এন ফ্যাক্টর হবে 2, 3 এরকম করে। যদি বেস হয়
কতগুলো OH মাইনাস রিলিজ করতে পারবে, যেমন NaOH একটা OH মাইনাস রিলিজ করতে পারবে, সেখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হলটু দুটো OH মাইনাস রিলিজ করতে পারবে। তাহলে সেইভাবে এন ফ্যাক্টর কিন্তু আমাদের দেখতে হবে। আর সল্ট হলে সল্টটা চার্জের ওপর ডিপেন্ড করবে যে অক্সিডেশন স্টেট কত আছে। ওকে, তারপরে দ্রাব্যতা এখান থেকে পেয়েই যাবে। এই জায়গাটা একবার দেখে রাখবে, এই যে লাইক ডিসলভ লাইক, মানে যেটা পোলার কম্পাউন্ড থাকবে সেটা পোলার কম্পাউন্ডেই ডিসলভ হবে, আর যেটা নন পোলার থাকবে সেটা নন পোলার দ্রাবকের মধ্যেই কিন্তু ডিসলভ হবে। এই জায়গাগুলো একটু দেখে রেখো। এই জায়গাটা ইম্পর্টেন্ট। তরলে গ্যাসের দ্রাব্যতা, তরলে গ্যাসের দ্রাব্যতার এখানে আমাদের কি কি দেখতে হবে, যদি চাপ বাড়ানো হয়, চাপ বাড়ানো হলে তাহলে কিন্তু গ্যাস বেশি দ্রবীভূত হবে। যেমন সবাই থামস আপ কোকাকোলা এগুলো খেয়েই থাকো, তো এখানে কি থাকে, মেনলি কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা থাকে। তাহলে কার্বন ডাইঅক্সাইডকে যখন দ্রবীভূত করতে হচ্ছে, নর্মালি জলে তো কার্বন ডাইঅক্সাইড যতটা দ্রবীভূত হয় তার চেয়ে অনেক বেশি আমাদের এই যে থামস আপ কোকাকোলা এগুলোর মধ্যে দ্রবীভূত থাকে। তাহলে সেটা কিভাবে দ্রবীভূত করছে ওটাকে, বা কিভাবে ডিসলভ করছে, বেশি প্রেসার দিয়ে। এই জন্যই যখন বোতলটা তোমরা খোলো তখন দেখবে একটা সাউন্ড প্রডিউস হয়, সেটা এক্সেস প্রেসারটা রিলিজ হয় অ্যান্ড তার সঙ্গে কিছুটা কার্বন ডাইঅক্সাইডও রিলিজ হয়ে যায়। তো এই জিনিসটা ডিসক্রাইব করার জন্য আমাদের কাছে হেনরিজ ল আছে, যে যত বেশি প্রেসার থাকবে তত সলিউটের মোল ফ্র্যাকশনও সলিউশনের মধ্যে বাড়বে। তাহলে এখানে কি, এই যে প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এক্স, এক্স হচ্ছে কি মোল ফ্র্যাকশন অফ দ্য সলিউট, আর KH হচ্ছে হেনরি কনস্ট্যান্ট, যেটা কিসের উপর নির্ভর করে, যেটা ওই তোমার যে গ্যাসটা আমি ডিসলভ করছি তার প্রকৃতির উপর নির্ভর করে। তাহলে KH এটা কি হয়েছে, এটা y ইকুয়ালস টু mx প্লাস c, y ইকুয়ালস টু mx প্লাস c, মানে স্ট্রেট লাইনের ইকুয়েশন ফলো করছে। এখানে c ইকুয়ালস টু কত, c ইকুয়ালস টু 0 হচ্ছে। ওকে, আর এটা স্ট্রেট লাইন হলো। অ্যান্ড তাহলে এই যে স্লোপটা যেটা থাকবে, এখানে যদি ট্যান থিটা বলি, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু স্লোপ, সেটাই হচ্ছে এখানে KH। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? এই টাইপের কোয়েশ্চেন কিন্তু আসতে পারে, সেই জন্য এই জিনিসটা বলে রাখলাম। এখানে থিটা যত দেওয়া থাকবে KH এর মান হচ্ছে ওটা। ওকে, এখানে কিছু কোয়েশ্চেন আছে। তাছাড়াও এখান থেকে যে জিনিসগুলো আসতে পারে সেটা হচ্ছে এই যে কার্বোনেটেড ড্রিঙ্কস যেটা বললাম, তারপরে আর এই যে ডুবুরিরা, যে বেন্টস ডিজিজ হয়, ডুবুরিরা নিচে যখন যায় তখন নাইট্রোজেন ওদের বডির মধ্যে ঢুকে যায় অধিক চাপের জন্য, কিন্তু নিচ থেকে আবার সমুদ্রের নিচ থেকে যখন ওপরে আসে তখন নাইট্রোজেন গুলো খুব তাড়াতাড়ি শরীরের ভেতর থেকে বাইরে বেরোতে চায়, সেই জায়গায় কিন্তু বিভিন্ন আর্টারিকে ওরা ব্লক করতে পারে অ্যান্ড সেটা খুব পেনফুল হয়। সেটা আটকানোর জন্য কি করা হয়, অক্সিজেন আর হিলিয়ামের একটা মিশ্রণ ওদের যেটা শুট, যেটা ডুবুরিরা ট্রেস করে সেখানে কিন্তু দেওয়া থাকে। ওকে, সে একবার পড়ে নিও এটা, এই যে হিলিয়াম, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেনের একটা মিশ্রণ ওখানে দেওয়া থাকে। ঠিক আছে, এখানে দেওয়া আছে ওই যে সমুদ্রপৃষ্ঠে অধিক উচ্চতায় অক্সিজেনের আংশিক চাপ যত উপরের দিকে যাবে, পাহাড় পর্বতে যত যাবে এই চাপ কমতে থাকে, সেই জন্য গ্যাসের পরিমাণ কমতে থাকে, সেই জন্য অনেকের শ্বাসকষ্ট হয়। ওকে, অ্যান্ড যারা মাউন্ট এভারেস্ট বা K2 ইত্যাদি শৃঙ্গগুলো চড়েন বা এগুলোতে যান তাদেরকে অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করতে হয়। এবার উষ্ণতার প্রভাব, উষ্ণতা যত বাড়াবো তত কিন্তু আমার গ্যাসের সলিউবিলিটি বা গ্যাসের দ্রাব্যতা ওটা কমে যাবে। কেন? কারণ উষ্ণতা বাড়ালে যে সলিউট গ্যাস আছে তার কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, তো কাইনেটিক এনার্জি যত বেড়ে যাবে ও কিন্তু ওই জায়গাটাকে মানে সলভেন্টকে ছেড়ে বাইরে বাষ্পীভূত হয়ে যাবে। হলো, এবার তরল দ্রবণের বাষ্পচাপ। বাষ্পচাপের জন্য তোমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, বাষ্পচাপ কখন হয়, যখন ইভাপোরেশন মানে বাষ্পীভবন অ্যান্ড ঘনীভবন, মানে এখানে ধরো গ্যাস আছে, এখানে গ্যাস আছে, এখান থেকে বাষ্প হচ্ছে, আবার বাষ্প থেকে ঘনীভূত হয়ে তরল হচ্ছে। তাহলে এই দুটো জিনিস যখন সাম্যাবস্থায় আসবে, ইকুইলিব্রিয়ামে, এগুলো যখন সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়ামে আসবে, সেই সময় কিন্তু যে চাপ ওপরের যে ঘনীভূত গ্যাস মানে ঘনীভূত বাষ্প, যেই প্রেসার বা যেই চাপ ওই তরলের ওপর দেবে তাকেই কিন্তু আমরা কি বলবো, তরল দ্রবণের বাষ্পচাপ, বা তাকেই বাষ্পচাপ আমরা বলবো। ওকে, এখানে আমাদের আশা রাখছি জিনিসটা ক্লিয়ার হয়েছে যে বাষ্পচাপ জিনিসটা কি, কনসেপ্টটা একটু দরকার ছিল। তাহলে বাষ্পচাপ কত কার সব থেকে বেশি হবে? বাষ্পচাপ অবভিয়াসলি যেটা পিওর সলভেন্ট থাকবে তার বাষ্পচাপ সব থেকে বেশি হবে। কেন? কারণ এখানে ধরো তরল আছে, সে বাষ্পীভূত হচ্ছে অ্যান্ড ঘনীভূত হচ্ছে।
ঠিক আছে। অ্যান্ড বাষ্পীভবন এগুলো জানো তোমরা সারফেস এরিয়া বা ক্ষেত্রফলের উপর নির্ভর করে। তাহলে এই সময় কি হচ্ছে, এই তরলটা এতটা ক্ষেত্রফল পাচ্ছে, কিন্তু যেই আমি এখানে কিছু সলিউট মিক্স করে দেবো, তো সলিউট ওর ক্ষেত্র মানে একবারে ওপরের যে অংশ সেখানেও কিছুটা অংশ ধরে থাকবে, তাহলে এই যে সলভেন্টটা, এই যে সলভেন্টের কি সারফেস এরিয়া কমে যাবে, সলভেন্টের ক্ষেত্রফল কি হবে, কমে যাবে। আর ক্ষেত্রফল যখনই কমে যাবে তখন কিন্তু বাষ্পচাপ কমে যাবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে তরলের জন্য পিওর অবস্থায়, মানে একটা জল নর্মালি আছে, পিওর ওয়াটার আছে, তারই বাষ্পচাপ কিন্তু ম্যাক্সিমাম। সেখানে আমি চিনি নুন যা ইচ্ছে মিশিয়ে দিই, তখন কিন্তু তার বাষ্পচাপ কমবে। তাহলে সেই বাষ্পচাপটা আমরা কিভাবে বের করব, যে কতটা জিনিস বা কতটা আমরা চিনি নুন মেশাচ্ছি তার উপর নির্ভর করবে। তাহলে এখানে যদি P1 আমি দেখতে চাই, তাহলে P1 নট ইন্টু x1, মানে মোল ফ্র্যাকশন কতটা হচ্ছে, অ্যান্ড তার উপরে ওর পিওর অবস্থাতে বাষ্পচাপ কতটা ছিল। এরকম যখন আমরা দুটো কোনো গ্যাসকে মেশাবো বা দুটো ভোলাটাইল লিকুইডকে যখন আমরা মেশাবো, ভোলাটাইল মানে হচ্ছে উদ্বায়ী লিকুইডকে যখন মেশাবো, তখন কিন্তু আমরা এই ধরনের একটা গ্রাফ পাবো। এই গ্রাফটাতে কি বলা হয়েছে, এই গ্রাফটাতে কি বলা হয়েছে, যে এখানে তোমরা দেখতে পাবে যে x1 মানে যে কোনো একটা, যেটা ওয়ান লিকুইড ধরেছি সেটার মোল ফ্র্যাকশন হচ্ছে 1 অ্যান্ড x2 0, মানে এখানে পুরোটাই কে আছে, পুরোটাই x1 আছে। তাহলে x1 তার মানে কি, এখানে পিওর স্টেটে আছে, তাহলে তার যেটা হাইয়েস্ট আমরা বাষ্পচাপ সেটা পাবো। আর এইদিকে যখন দেখি সেখানে x1 0, মানে অন্য একটা গ্যাস সেটা পুরোটা আছে, আরেকটা 0 হয়ে গেছে, তখন কিন্তু আমরা P2 প্রেশারটা ম্যাক্সিমাম পাবো। এরকমই যে কোনো অবস্থায়, এটা বাদ দিয়ে যখন যে কোনো অবস্থায় দেখবো আমরা সেটার জন্য কি P টোটাল একটা নেবো, যেটা P1 প্লাস P2 মান আমরা পাবো। আবার সেই P1 P2 যদি আমরা দেখতে চাই কত আসবে, P1 P2 সেই সেম, এখানে P1 ইকুয়ালস টু কত আসবে, P1 নট ইন্টু x1, অ্যান্ড P2 ইকুয়ালস টু কত আসবে, P2 নট ইন্টু x2। এই দুটোকে যখন অ্যাড করে দেবো তখনই সেটাই হবে P টোটাল। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে? এই জিনিসগুলো অলরেডি আমি এক্ষুনি ডিসক্রাইব করলাম, যে ওপরের স্তরে যখন ইয়ে থাকবে তখন কিন্তু ওটা কমে যাবে। ঠিক আছে, তারপরে নেক্সট যেটা হয়ে গেল এবার কোনো জায়গায় যদি আমরা একটাই লিকুইড থাকে, সেই জায়গায় কিন্তু মানে একটা যদি ভোলাটাইল আর একটা নন ভোলাটাইল থাকে, তাহলে যেটা নন ভোলাটাইল থাকবে, মানে ধরো এখানে P1 প্লাস P2 থাকছে, এইটা হচ্ছে আমার নন ভোলাটাইল বা উদ্বায়ী নয়, এরকম কোনো একটা তরল আমি নিয়েছি, তাহলে এটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তখন P1 ইকুয়ালস টু P01 ইন্টু x1। তাহলে যখন x1 0 থেকে 1 পর্যন্ত বাড়তে থাকবে, তো ধীরে ধীরে এর গ্রাফটা কি হবে, এর গ্রাফটা স্ট্রেট লাইনে বাড়তে থাকবে। 0 থেকে 1, 0 তে একদম 0 হবে প্রেসার, অ্যান্ড 1 যখন হবে সেখানে হাইয়েস্ট হবে প্রেসার। ওকে, ক্লিয়ার? এবার আসবো কি পজিটিভ ডেভিয়েশন অ্যান্ড নেগেটিভ ডেভিয়েশন। যদি দুটো তরলের মধ্যে যে বাষ্পচাপটা হচ্ছে, দুটোকে মেশানোর পর যদি যতটা আমরা বাষ্পচাপ এক্সপেক্ট করছিলাম বা যতটা আমরা অঙ্ক করে থিওরিটিক্যাল যতটা হচ্ছিল, তার চেয়ে যদি আমাদের বাষ্পচাপ আমরা বেশি পাই, তাহলে সেটাকে বলবো পজিটিভ ডেভিয়েশন, অ্যান্ড যদি বাষ্পচাপ আমরা কম পাই তাহলে সেটাকে বলবো নেগেটিভ ডেভিয়েশন। এটা এবার কেন হয়, যদি ধরো যে দুজনের মধ্যে আগে বেশি মানে এই ধরো এ আর বি আছে, এখানে এ এ এ এ ছিল, এদের মধ্যে একটা বন্ড ছিল, কিন্তু যেই আমি বি কে এখানে ইনক্লুড করলাম, বি এসে কিন্তু এই বন্ডগুলোকে ভেঙে দিল। তাহলে যখন বন্ডগুলোকে ভেঙে দিল, তাহলে আগের চেয়ে এ বেশি আলগা হয়ে গেল, তাহলে এর কি হবে, বাষ্পীভবন বা ইভাপোরেশন কি হয়ে যাবে, বেড়ে যাবে। আর ইভাপোরেশন যদি বেড়ে যায় তাহলে বাষ্পচাপ আর ভেপার প্রেসার সেটা কি হবে, বেড়ে যাবে। ঠিক আছে, এটাই হয় পজিটিভ ডেভিয়েশনে। কিন্তু আরেকটা সিনারিও যদি আমি দেখি, যে এরা এরকম আলাদা আলাদা ছিল, কিন্তু যেই আমি এখানে বি দিয়ে দিলাম, বি এর সঙ্গে এরা বন্ড করে নিল। তাহলে আগে কি ছিল, আগে বেশি ফ্রিলি ছিল, তাহলে আগে চট করে ওরা ইভাপোরেট হতে পারছিল। এখন কি হবে, ইভাপোরেশন
কমে যাবে, যেই ইভাপোরেশন কমে যাবে তাহলে বাষ্পচাপও কি হবে, বাষ্পচাপও কমে যাবে। ক্লিয়ার? এগুলোর এক্সাম্পল খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে। তাহলে কোন জায়গায় বেশি স্টেবল হচ্ছে, বেশি স্টেবল হচ্ছে যেখানে নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে, বাষ্পচাপ কমে যাচ্ছে কিন্তু ওখানে জিনিসটা বেশি স্টেবল হচ্ছে। তাহলে যেখানে বেশি স্টেবল হয় সেখানে তাপ রিলিজ হবে, কারণ এনার্জি রিলিজ হলেই তারা স্টেবল হবে। তাহলে এটা কি হবে, এখানে ডেল এইচ কি হবে, মাইনাস হবে। আর এখানে কি আগের চেয়ে আনস্টেবল হয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে, আমাকে কোনো একটা জিনিসকে স্টেবল থেকে আনস্টেবল বানাতে হচ্ছে, তাহলে আমাকে বেশি তাপ প্রয়োগ করতে হবে, তাহলে ডেল এইচ কি হবে, পজিটিভ হবে। এটা কি হবে, এটা স্পন্টেনিয়াস হবে, তাহলে গিভস ফ্রি এনার্জি কি হবে, নেগেটিভ হবে। এটা কি হবে, নন স্পন্টেনিয়াস হবে, বাইরে থেকে এনার্জি দিয়ে আমাকে করতে হচ্ছে, তাহলে গিভস ফ্রি এনার্জি কি হবে, গ্রেটার দেন 0 হবে। এন্ট্রপি কোথায় হবে, এন্ট্রপি এখানে পজিটিভ হবে, এখানে পজিটিভ হবে কারণ এখানে আরো যেটা র্যান্ডমনেস সেটা বেড়ে যাচ্ছে, বাট এখানে কি হচ্ছে, স্টেবল হচ্ছে। মানে নেগেটিভ ডেভিয়েশনের ক্ষেত্রে যেহেতু স্টেবল হচ্ছে সেহেতু আমাদের কি হবে, র্যান্ডমনেস, এন্ট্রপি কমে যাবে, তাহলে ডেল এস কি হবে, লেস দেন 0 হবে। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসগুলো দেখে রাখতে হবে। তাহলে পজিটিভ ডেভিয়েশনে কি হচ্ছে, ভলিউম আরো বেড়ে যাবে, তাহলে ডেল ভি গ্রেটার দেন 0 হবে। এখানে ভলিউম কি হবে, ডেল ভি লেস দেন 0 হবে। আর আইডিয়াল সলিউশন আর আদর্শ সলিউশনের জন্য কি হবে, ডেল ভি মিক্সচার কিন্তু সেম হবে। মানে আমি যদি 5 লিটার আর 3 লিটার কোনো দুটো লিকুইডকে মেলাই তাহলে আমি পরবর্তী সময় গিয়ে 8 লিটারই পাবো। ঠিক আছে, কিন্তু এদের ক্ষেত্রে কোথাও 7.9 কোথাও 8.1 এরকম বাড়া কম বেশি হতে পারে। ওকে, এবার যে জিনিসটা মনে রাখতে হবে, এই প্রত্যেকটার উদাহরণের জন্য তোমরা কেউ যদি ছায়া প্রকাশনী 7টা 4 বই ব্যবহার করছো সেগুলো পড়ো, কেউ যদি এই পিডিএফটা এখনই পড়তে চাইছো এখানে পজ করবে, অ্যান্ড এখানেই উদাহরণ দেওয়া আছে, যেমন ইথানল অ্যাসিটোনের উদাহরণ দেওয়া আছে, তারপরে এখানে ক্লোরোফর্ম আর তোমার অ্যাসিটোনের উদাহরণ দেওয়া আছে। তাহলে এখানে কি হচ্ছে, এখানে নেগেটিভ ডেভিয়েশন হচ্ছে, আর ইথানল আর অ্যাসিটোন দিলে ওখানে পজিটিভ ডেভিয়েশন দেখা যাচ্ছে। এই এক্সাম্পল গুলো মনে রাখবে, অ্যান্ড কনসেপ্টটা যেটা বোঝালাম সেটা কিন্তু ভালোভাবে যেন মনে থাকে, কোনোভাবে এই কনসেপ্টটা ভুলো না। ওকে, তাহলে নেক্সট চলে আসি আমরা, এবার চলে আসছি কলিগেটিভ প্রপার্টিজ বা সংখ্যাগত ধর্ম এবং আণবিক ভর নির্ণয়। সংখ্যাগত ধর্ম বা কলিগেটিভ প্রপার্টি কার উপর নির্ভর করে, শুধুমাত্র কতগুলো পার্টিকেল একটা সলিউশনের মধ্যে আছে বা দ্রবণের মধ্যে আছে তার উপর নির্ভর করে, অন্য কোনো কিছুর উপর নয়। দ্রবণের ধর্মের ওপর বা কিছুর উপর নির্ভর করে না, শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, শুধুমাত্র কতগুলো সংখ্যা আছে সেখানে। ফার্স্ট যেটা আমাদের দেখতে হবে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি হবে, যে অবনমনটা হবে সেটা কি হবে, মোল ফ্র্যাকশন অফ সলিউট তার সঙ্গে কিন্তু সমান হবে। মানে এই যে ডেল পি নট, মানে এটা হচ্ছে পরিবর্তন, কতটা অবনমন হচ্ছে। আপেক্ষিকের জন্য কি করতে হবে, ডেল পি নট 1 সেটা ইকুয়ালস টু x2। ঠিক আছে, এবার x2 ইকুয়ালস টু কি হয় আমরা জানি, n2 n1 প্লাস n2। এবার এটা যদি অনেক বেশি লঘু দ্রবণ হয় তখন কিন্তু n1 প্লাস n2 আমরা ইকুয়াল টু n1 ধরে নেবো, তখন কিন্তু খুব, এটা কিসের জন্য বলছি, এটা হচ্ছে লঘু দ্রবণের জন্য, লঘু দ্রবণ কনসেন্ট্রেশন খুব কম, তখন n1 হয়ে যাবে। তখন আপেক্ষিক চাপের অবনমন ডেল পি নট 1 বাই পি নট 1 ইকুয়ালস টু হয়ে যাবে n2 বাই n1। পরীক্ষাতে খুব ভালো করে দেখবে যে লঘু দ্রবণ দেওয়া আছে না সাধারণ দ্রবণ দেওয়া আছে। সাধারণ দ্রবণ দেওয়া থাকলে x2 আর লঘু দ্রবণ দেওয়া থাকলে n2 বাই n1। এই পিডিএফ গুলো তোমরা ডাউনলোড করে অবশ্যই ভিডিও চালু করার সঙ্গে সঙ্গে পিডিএফটাও ফোনে খুলে নাও, পিডিএফটা সঙ্গে সঙ্গে দেখতে থাকো। পিডিএফটা দেখার জন্য আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে বা নাম্বার দেওয়া আছে, ওটাতে কল করো, হোয়াটসঅ্যাপ করো, তোমাদেরকে আমাদের গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, অ্যান্ড পিডিএফটা সঙ্গে সঙ্গে নাও, সঙ্গে সঙ্গে পড়তে থাকো। আমি ইনঅর্গানিক মানে পি ব্লক, কোলয়েড অ্যান্ড পলিমারের জন্য সেম কথা বলেছিলাম। ওই ভিডিওটা যারা দেখোনি ওই ভিডিওটা তাড়াতাড়ি দেখে নাও, কোন কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসবে সবকিছু কিন্তু ভালোভাবে 1 ঘন্টার মধ্যে ডিসকাস করে দেওয়া আছে। বলেছি যে যে জায়গাগুলো মুখস্থ করার সঙ্গে সঙ্গে তোমরা পজ করবে আর সঙ্গে সঙ্গে পড়ে নেবে। তাহলে নেক্সট ফার্দার আমি এগোই। স্ফুটনাঙ্কের উন্নয়ন, স্ফুটনাঙ্কের উন্নয়ন কিভাবে হবে, জাস্ট ফর্মুলা, এখন আর বেশি কিছুতে যাচ্ছি না। স্ফুটনাঙ্ক কেন বাড়তে থাকে, কারণ যখন আমাদের কোনো একটা জিনিস স্ফুটন বা বয়েলিং তখনই হয় যখন তার বাষ্পচাপ অ্যাটমসফিয়ারিক প্রেসারের সঙ্গে এক হয়ে যায়। এবার এর যদি বাষ্পচাপ কমে যায়, আগেরটাই আমরা পড়লাম বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তার মানে বাষ্পচাপ কমে যাচ্ছে। তাহলে ধরো আমাকে 760 পর্যন্ত পৌঁছতে হবে, আগে আমার ছিল এটার বাষ্পচাপ 500 কিন্তু এখন সেটা কমে হয়ে গেছে 550। তাহলে 500 থেকে 720 পর্যন্ত যেতে আমাকে যতটা টেম্পারেচার লাগছিল এখানে কিন্তু 450 থেকে
760 পর্যন্ত যেতে গেলে তার চেয়ে বেশি টেম্পারেচার লাগবে। ওকে, তাহলে সেই জন্যই কিন্তু এটা বলা হয় স্ফুটনাঙ্কের উন্নয়ন। এখানে একটা গ্রাফও দেওয়া আছে, গ্রাফটাও দেখে নেবে। গ্রাফটা নর্মাল, গ্রাফটা থেকে কোয়েশ্চেন আসার চান্স নেই। যে জিনিসটা কনসেপ্টটা বোঝালাম সেটা মনে রাখবে। কোনো একটা জিনিস স্ফুটন তখনই হয় বা বয়লিং তখনই হবে যখন বাষ্পচাপ ইজ ইকুয়ালস টু অ্যাটমসফেরিক প্রেসার, মানে বায়ুমণ্ডলীয় চাপের সমান হবে, তখনই স্ফুটনাঙ্ক হবে। যেহেতু এর বাষ্পচাপ কমে যাচ্ছে সেই জন্য আমাকে আরো বেশি তাপ দিতে হবে বায়ুমণ্ডলীয় চাপ বা অ্যাটমসফেরিক প্রেসারের লেভেলে পৌঁছানোর জন্য। ওকে, তাহলে এটা কার সঙ্গে ডিরেক্টলি প্রপোর্শনাল হয়? এই যে চেঞ্জটা ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এম, মোলালিটি। তাহলে আমি যখন এই কনস্ট্যান্টটাকে ওঠাবো তখন এখানে কি চলে আসবে? কেবি ইন্টু এম। কেবি কে কি বলা হয়? ইবলিওস্কোপিক কনস্ট্যান্ট। সেটা শুধুমাত্র না টেম্পারেচার না মোলারিটি কারো উপর নির্ভর করে, সেটা মাত্র শুধু কিন্তু ওই যে সলিউটটা আমি মেলাচ্ছি তার ধর্মের উপর নির্ভর করে বা তার প্রকৃতির উপর নির্ভর করে। এবার মোলারিটির ফর্মুলা তোমরা সবাই জানো, ওয়েট মোল অফ সলিউট বাই ওয়েট অফ সলভেন্ট ইন কেজি হলো। তারপর হিমাঙ্কের অবনমন। হিমাঙ্কের জন্য জাস্ট যে জিনিসটা পজিটিভে বোঝালাম সেটাই নেগেটিভে বুঝে নাও। তাহলে যখনই নেগেটিভে হবে আরো কম লাগবে। এটার খুব ভালো একটা এক্সাম্পল তোমরা ইনস্টাগ্রাম আর ইউটিউবে রিলস তো সবাই দেখতে থাকো, সেই ঘুরিয়ে ঘুরিয়ে একটা আইসক্রিম বানায় দেখেছো, রোলের মতো ওপর থেকে নিয়ে নেয়, সেটাতে কি করে? ভেতরে বরফ দেয়, তার উপরে নুন দিয়ে দেয়। তাহলে নুন দিয়ে দিলে কি হয়? তার হিমাঙ্ক আরো কমে যায়, -23 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায়। সেটা যখন -23 ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় তাহলে জিনিসটা কিন্তু আরো ভালোভাবে আরো ভালো ঠান্ডা থাকে। বা সেই রোল আইসক্রিমও দেখেছো, ওগুলো কিন্তু ভেতরে ওই বরফ তার সঙ্গে লবণ দেওয়া থাকে, যাতে কি হয় লবণটা এজ এ সলিউট কাজ করে অ্যান্ড সেটা ওর হিমাঙ্কটাকে আরো কমিয়ে দেয়। ওকে, এটাও সেম। টিভি ডেল টিএফ ইকুয়ালস টু কেএফ ইন্টু এম। কেএফ কে কি বলা হয়? ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। কেবি কে কি বলা হয়? ইবলিওস্কোপিক কনস্ট্যান্ট। কেএফ কি হলো? ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট। এগুলোর এক্সাম্পল কিন্তু আসতে পারে, মানে এগুলোর নাম কিন্তু আসতে পারে। ওকে, নেক্সট চলে আসবো এই 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 যে ফর্মুলাগুলো এখানে কেবি অ্যান্ড কেএফ এর মুখস্থ করে যেও। ওকে, আর শুধু এর মধ্যে জলেরটা মনে রাখো, অন্য কিছু থাকলে জলেরও দিয়ে দেওয়ারই সম্ভাবনা আছে, বাট তাও যদি না দিয়ে থাকলে শুধুমাত্র জলেরটা একটু দেখে যেও, বাকি কিন্তু কারো কিছু মনে রাখার দরকার নেই। নেক্সট চলে আসছি অভিস্রবণ। অভিস্রবণের যেটা কনসেপ্ট সেটা যদি আমি দেখি, এটা একটা অর্ধভেদ্য পর্দা বা সেমি পারমিয়েবল মেমব্রেন। অর্ধভেদ্য পর্দা দ্বারা এটা আবৃত আছে। একদিকে কনসেন্ট্রেশন বেশি, আরেকদিকে কনসেন্ট্রেশন কম। তাহলে যেদিকে এটা ধরো বি, এটা এ, তাহলে এই বি সাইডটাকে কি বলবো? বি সাইডটাকে বলবো হাইপোটনিক, আর এ সাইডটাকে কি বলবো? হাইপারটনিক। তাহলে তোমরা ছবিটা দেখলেই বুঝতে পারছো, এখানে ধরো যে সলভেন্টটা আছে আর গ্রিন ডট দিয়ে আমি যেগুলো বুঝিয়েছি ওগুলো হচ্ছে সলিউট অ্যান্ড সলভেন্ট আলাদা আছে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছ যে ফ্রি সলভেন্ট কোথায় বেশি আছে? হাইপোটনিক, আর বি সাইডে আছে। তাহলে অর্ধভেদ্য পর্দা দ্বারা যখন কোনো একটা জিনিসকে এরকম আটকে রাখা হবে তখন হাইপোটনিক সলিউশন থেকে হাইপারটনিক সলিউশনের দিকে কে ফ্লো করবে? সলভেন্ট অর দ্রাব নয়, সলভেন্ট মুভ করবে। তাহলে এই জিনিসটাকেই আমি যদি আটকাতে চাই তাহলে আমাকে কি করতে হবে? এই দিকে প্রেসার অ্যাপ্লাই করতে হবে। যেই প্রেসারটা অ্যাপ্লাই করলে আমি এই অভিস্রবণটাকে বন্ধ করতে পারবো তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় অভিস্রবণ চাপ। সেই অভিস্রবণ চাপকে কি দিয়ে ডিনোট করা হয়? পাই। পাই ইকুয়ালস টু সি আর টি। সি কি? সি হচ্ছে কনসেন্ট্রেশন, আর হচ্ছে গ্যাস কনস্ট্যান্ট, এন্ড টি হচ্ছে টেম্পারেচার। ওকে, বোঝা গেল? ক্লিয়ার জিনিসগুলো? আবারও বলছি, আমি অনেকটা ফাস্ট বলছি, কারো যদি স্লো করে দেখতে মনে হয় তাহলে তোমরা জিনিসটা অ্যাডজাস্ট করে নিও। ওকে, নেক্সট চলে আসবো আই বা ভ্যান অফ ফ্যাক্টর। আই কি? আই হচ্ছে স্বাভাবিক আণবিক ভর বা অস্বাভাবিক আণবিক ভর, মানে যেটা আমাদের থিওরিটিক্যাল বা মানে এক্সপেরিমেন্টাল বাই থিওরিটিক্যাল। বা আরেকটা কি? সংযোজন আর বিয়োজনের পরের মোল সংখ্যা বাই সংযোজন ও বিয়োজনের আগের মোল সংখ্যা। মানে আমি যদি দেখি NaOH, এটাকেই আমি জলে মিশিয়ে দিলাম, তারপরে কি হয়ে যাবে? Na প্লাস অ্যান্ড OH মাইনাস। তাহলে পরে কটা হয়ে গেল? দুটো আয়ন হয়ে গেল, বাট আগে কটা আছে? একটা আছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে আলাদা করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? এটা যদি কোনো আয়নিক এলিমেন্ট দেওয়া থাকে তার জন্য কিন্তু সব জায়গায় আই ব্যবহার করবে। মানে জাস্ট এই ধরো ডেল P0 1/P1 ইকুয়ালস টু I ইন্টু x2, জাস্ট সবার আগে I অ্যাড করে দেবে। এখানে I ইকুয়ালস টু CRT, I KF ইন্টু M, I KB ইন্টু M। এটা শুধুমাত্র কার জন্য? আয়নিক। और যদি বলা থাকে সংযোজন और
বিয়োজন এই টার্মগুলো যদি লেখা থাকে তবেই কিন্তু আইটা ইউজ করবে, অন্যথা ইউজ করার কোনো দরকার নেই। এবার আই এর দুটো মান হয়, আই এর একটা সংযোজনের জন্য বেরোয়, আরেকটা হয় তোমার বিয়োজনের জন্য। মেইনলি তোমাদের বিয়োজনটাই কাজে লাগবে। তাহলে আমি সংযোজন বা বিয়োজনের জন্য যদি দেখি, অলরেডি এগুলো আমাদের ভিডিওতে ডিসকাস করা আছে। তাহলে এখানে কি দেখবে, 1 মাইনাস এক্স ইন্টু, বা এভাবে বলার দরকার নেই, আইটা জাস্ট এটুকুই মনে রেখো যে তোমাদের আলফা দিয়ে কোয়েশ্চেন আসার চান্স কম। এখন আর ওগুলো ডিসকাস করবো না, কোয়েশ্চেন যেটা করাবো সেখানে ডিসকাস করে দেবো। বা আমি যদি কোনো কিছু বলি এইভাবে যে ফার্স্টে আছে ধরো CH3COOH, পরে গিয়ে কি হলো CH3COO মাইনাস অ্যান্ড H প্লাস, ঠিক আছে? তাহলে এখানে কি ছিল, আর এর হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, সেটা হচ্ছে আলফা ধরে রাখো। তাহলে এটা কি, শুরুতে মোল ছিল ধরো 1, এটা ছিল 0 0, পরে কি হলো 1 মাইনাস আলফা, এটার হলো আলফা, এটারও আলফা। তাহলে টোটাল মোল কত হলো পরে, টোটাল মোল ইকুয়ালস টু 1 মাইনাস আলফা প্লাস আলফা প্লাস আলফা, তাহলে 1 প্লাস আলফা। ওকে, তাহলে আমাদের আই ইকুয়ালস টু কি হলো, আই ইকুয়ালস টু বিয়োজনের পরের মোল সংখ্যা মানে 1 প্লাস আলফা, আর বিয়োজনের আগের মোল সংখ্যা 1। ওকে, তাহলে এখান থেকে আলফা ইকুয়ালস টু কি বেরোলো, আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1। ওকে, এটা আমি CH3COOH এর বিয়োজনের ক্ষেত্রে দেখালাম। আরো যদি অন্য কিছু থাকে অন্য কিছু ইউজ করে তোমরা করে নেবে, বাস জাস্ট প্রসেসটা আমি বলে দিলাম। ওকে, দ্যাটস অল। আমরা আমাদের ওই যে হোয়াটসঅ্যাপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে আমরা তোমাদের সাজেস্টিভ একটা কোয়েশ্চেন রেডি করছি, সেটা কালকে তোমরা সকালের মধ্যে পেয়ে যাবে। অ্যান্ড কালকে ওটা প্র্যাকটিস করে নিও অ্যান্ড ভিডিওগুলো ভালো করে দেখো। এরপরে অ্যালকোহল, ফেনল, ইথার অ্যান্ড হ্যালো অ্যালকেন অ্যান্ড হ্যালো অ্যারিনস এটাও কমপ্লিট করে নাও, তাহলে তোমাদের কিন্তু রিভিশন কমপ্লিট হয়ে গেল।